যারা আগের 3টে ক্লাস করেছো, 4টে ক্লাস করার পর তারপরে আমি আগের ক্লাসেই বলে রেখেছিলাম অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অলিক বল যে উৎপত্তি হয় সেই উৎপত্তির ব্যাখ্যা আমরা আলোচনা করতে চাইছি। ওকে, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে বোঝায় যে নির্দেশতন্ত্রের ত্বরণ থাকবে বা কোনো একটা স্থির বস্তুর সাপেক্ষে বৃত্তীয় পথে আবর্তন করবে, সেই নির্দেশতন্ত্রকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলবো। এখানে আমি একটা ছবি এঁকে রেখেছি, দুটো নির্দেশতন্ত্র, এস এটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং এস ডট এটা একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই অজড়ত্বীয় এবং জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাহায্যে পি বিন্দুতে এম ভরের একটা বস্তু আছে। এই এম ভরের বস্তুর গতি আমরা ব্যাখ্যা করব এই দুটো নির্দেশতন্ত্রের সাপেক্ষে। খেয়াল করো, জড়ত্বীয় নির্দেশতন্ত্রের অরিজিন ও এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের অরিজিন হচ্ছে ও ডট। এখন এই পি বিন্দুর যে স্থানাঙ্ক ভেক্টর জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে আর এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে কত না আর ডট। আর ক্যাপিটাল আর ভেক্টর হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মূলবিন্দুর সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মূলবিন্দুর স্থানাঙ্ক ভেক্টর। ওকে, তাহলে এখন ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুযায়ী আমার ও ডট এবং পি এই ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি সমজাতীয় ভেক্টরকে নির্দেশ করলে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটা এদের দুজনের লব্ধিকে নির্দেশ করবে। অর্থাৎ আর এবং আর ডট একই ক্রমে আছে, বিপরীত ক্রমে গৃহীত আর এদের দুজনের লব্ধিকে নির্দেশ করছে। তাহলে চলে এসো, তাহলে ত্রিভুজ সূত্র থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ ও ডট পি, এটা থেকে আমরা লিখতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ভেক্টর প্লাস আর ডট ভেক্টর। তাহলে আর ডট ভেক্টরটা কত না আর ভেক্টর স্মল আর ভেক্টর মাইনাস ক্যাপিটাল আর ভেক্টর। এইবার আমরা জানি যে অবস্থান ভেক্টরকে যদি ডিফারেন্সিয়েট করি একবার আমরা বেগ পাবো, বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাবো। সুতরাং আমি লিখেছি এখন টি এর সাপেক্ষে দুবার অবকলন করব। কাকে না এই ইকুয়েশনটাকে দুবার অবকলন করব। দুবার অবকলন করলে কি লেখা যায়, এটা নোটেশন d2 r ডট বাই dt2 d2 r বাই dt2 এটা। তাহলে এইটা নির্দেশ করছে কাকে না এ ডট, এটা কি এ, এটা হচ্ছে আমার এ নট। তাহলে কোনটা কি দেখে নাও, এই আর ডটটা কার সাপেক্ষে অবস্থান ভেক্টর ছিল না অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অবস্থান ভেক্টরকে দুবার ডিফারেন্সিয়েট করলে ওই বিন্দুটার ত্বরণ পাবো অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। সুতরাং এ ডট হলো অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে বস্তুটার ত্বরণের মান এবং এ হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে বস্তুটির ত্বরণের মান, আর এ নট হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ। কারণ অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে আমরা তাকেই বলতে চেয়েছিলাম যে নির্দেশতন্ত্রটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে ত্বরণ সহ গতিশীল অবস্থায় থাকবে বা ওর সাপেক্ষে বৃত্তাকার পথে আবর্তন করবে, এই রকম নির্দেশতন্ত্রকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলেছিলাম। সেই নির্দেশতন্ত্রের ত্বরণ কত না এ নট। তাহলে বস্তুর ভর দিয়ে গুণ করে দাও, তাহলে এফ ডট সমান এফ মাইনাস এম এ নট। এই এফ যেটা এটাকেই কিন্তু আমরা রিয়েল ফোর্স বলছি, যেটা এফ তাকেই কিন্তু আমরা রিয়েল ফোর্স বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনো বস্তু যে বলটা অনুভব করছে সেই অনুভূত বলের মান সমান বস্তুটির ওপর ক্রিয়াশীল প্রকৃত বল মাইনাস অলিক বল। অলিক বলটা কি না অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকা কোনো বস্তু এ নট কাজ করছে কোন দিকে বন্ধু, এ নট কাজ করছে এই দিকে। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ যে অভিমুখে আছে বস্তু তার বিপরীতে মাইনাস চিহ্ন মানে কাকে বোঝাচ্ছে, বিপরীত দিকটাকে বোঝাচ্ছে। অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকা কোনো বস্তু ত্বরণের বিপরীতে একটা বল অনুভব করবে, এই বলের মান বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সঙ্গে সমান। ওকে, সুতরাং আমরা বলতে পারি
অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যখনই কোনো কিছু জিনিস অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকবে, সেখানে প্রকৃত বলগুলো ছাড়া আরেকটা বলকে হিসেবের মধ্যে নিয়ে আসতে হবে। সেই বলটাকে আমরা বলবো অলিক বল। এই অলিক বলের মান বস্তুটির ভর ও তার ত্বরণের, ওই নির্দেশতন্ত্রের ত্বরণ, বস্তুর ত্বরণ নয়। এই এ0 হচ্ছে নির্দেশতন্ত্রের ত্বরণ, এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ এর গুণফলের সঙ্গে সমান। ওকে, এটাই হলো আমাদের সাধারণ ধারণা। এটা ছিল যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমরা অলিক বল অনুভব করি। কীরকম? নাগরদোলায় যখন আমরা, যেটাকে তোমরা বলো ব্রেক ড্যান্স, সেই হরাইজন্টাল নাগরদোলায় আমরা বসলে একটা ছিটকে যাওয়ার একটা আমরা প্রবণতার সৃষ্টি হয়, সেই বলটাকে আমরা অলিক বল বলবো। লিফটে ওঠার সময় নিজেকে কখনো হালকা ভারী এগুলো মনে হয়, এগুলো সব অলিক বলের জন্য। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যদি কোনো বস্তু থাকে, সেই নির্দেশতন্ত্রে বস্তু থাকলে ত্বরণের বিপরীতে সেই বস্তু একটা বল অনুভব করবে। এই বলের মান বস্তুটার ভর ও নির্দেশতন্ত্রের ত্বরণের গুণফলের সঙ্গে সমান। সুতরাং আমরা একটা মন্তব্য আজকে করে ফেললাম যে কোনো বস্তু জড়ত্বীয় নির্দেশতন্ত্রে থাকলে যে বলগুলো অনুভব করছিল, অজড়ত্বীয়তে থাকলে সেগুলো সব অনুভব করবে। তার সঙ্গে একটা এক্সট্রা বলকে কাউন্ট করতে হবে, সেটা ওই নির্দেশতন্ত্রের ত্বরণের বিপরীত অভিমুখে কাজ করবে, যার মান, যার ওপর বল ক্রিয়াশীল করতে চাইছি সেই বস্তুর ভর এবং নির্দেশতন্ত্রের ত্বরণের গুণফলের সঙ্গে সমান। এই বলটা আমরা অলিক বল বা সিউডো ফোর্স বা ফিকটিটাস ফোর্স বলবো। এখন আমরা এই অলিক বলের ধারণা বা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ধারণার সাহায্যে আমরা কিছু নিউমেরিক্যাল করব, তোমাদের ভালো লাগবে। ওকে, চলো। একদম সাধারণভাবে আমাদের ফিজিক্সটা শুরু করতে হবে। কঠিন জিনিস নিজে থেকে আস্তে আস্তে করতে পারবে, আগে সাধারণ জিনিসগুলোকে ধরে ধরে শিখতে হবে। বুঝতে পেরেছ? সাধারণ জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। চলো, প্রথম যে প্রবলেমটা, 1 নম্বর প্রবলেমটা দেওয়া আছে, দেখো। এই প্রবলেমটা আমি আগের ক্লাসে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ধারণার সাহায্যে করেছিলাম। এখন আমি এটাকে এক্সপ্লেন করব অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাহায্যে। একই প্রবলেম আমাদের বইগুলোতে জড়ত্বীয় এবং অজড়ত্বীয়র উল্লেখ পরিষ্কারভাবে না থাকার জন্য তোমাদের সমস্যা হতে পারে। বইতে করেছে, উল্লেখ করেনি, জড়ত্বীয় সাপেক্ষে করেছে না অজড়ত্বীয় সাপেক্ষে করেছে। আমি উল্লেখ করছি, এটাকে এক্সপ্লেন করছি। একটা নদতলের উপর একটা বস্তু রাখা আছে, এম ভরের একটা বস্তু রাখা আছে। আগে বলো, আগের দিন করেছিলাম, এই বস্তুটার উপর কটা বল কাজ করবে? 2টো বল কাজ করবে। লম্ব প্রতিক্রিয়া মানে এন এবং বস্তুর ওজন এমজি, এই 2টো বল কাজ করেছে। এই কোণটা হচ্ছে কত না আলফা। জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে অবজারভার আছে কোথায়? এইটা হচ্ছে অবজারভার, যে পৃথিবীতে দাঁড়িয়ে আছে, এর সাপেক্ষে আমরা আগের দিন করে ফেলেছিলাম। কিন্তু এখন আমরা করব যে এই প্ল্যাটফর্মের ওপর বসে আছে, একটা বানর এই প্ল্যাটফর্মের ওপর বসে আছে, বানর সমেত আমরা বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছি, এই অভিমুখে বল প্রয়োগ করছি। আমি ধরলাম যে এ ত্বরণের জন্য যে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে এই সংস্থাটির ত্বরণ এ হলে এই ব্লকটা এই নদতলের উপর স্থির থাকবে। ওকে, জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে পৃথিবীর সাপেক্ষে এর এ ত্বরণ, কিন্তু যে হনুমানটা বসে আছে সে দেখবে ব্লকটা ওখানে স্থির আছে, ব্লকটা ওখানে স্থির আছে। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে যে পর্যবেক্ষক 2, এই যে পর্যবেক্ষক 2, 2 নম্বর পর্যবেক্ষকের সাপেক্ষে ব্লকটি রোধতলের উপর স্থির আছে। তাহলে 2 নম্বর পর্যবেক্ষক আছে কোথায়? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে। 2 নম্বর পর্যবেক্ষক আছে কোথায়? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাথে। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে কিন্তু এই ব্লকটা নততলের ওপর স্থির আছে। তাহলে আমাকে এখানে আরেকটা বলকে হিসাব করতে হবে বন্ধু। কোন বল? অলিক বল। কারণ আমরা বলেছিলাম
জড়ত্বীয় নির্দেশতন্ত্রে যা যা বল থাকবে অজড়ত্বীয়তে তাই তাই থাকবে। এক্সট্রা একটা বল কাউন্ট করতে হবে, সেটা তার ত্বরণের বিপরীতে। তাহলে এখানে কাজ করবে কি না, অলিক বল কাজ করবে। ত্বরণ এদিকে আছে, তাহলে এই ব্লকটার উপর ক্রিয়াশীল অলিক বলের মান এইটা। এখন এই তিনটে বল মিলিয়ে ওকে সাম্যাবস্থায় রাখছে। আগে কিন্তু এই দুটো বল সাম্যাবস্থায় রাখতে পারতো না, কখনো সম্ভব নয়। দুটো বল তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি নয়, তারা সমান নয়, কি করে সাম্যাবস্থায় থাকবে? কিন্তু যেই অলিক বলটা হলো এই পর্যবেক্ষকের সাপেক্ষে, সঙ্গে সঙ্গে এ স্থির হয়ে গেল। কিন্তু এই তিনটে বল মিলিয়ে এর সাম্যাবস্থা সৃষ্টি করবে। তার মানে এই পর্যবেক্ষক 2 এর সাপেক্ষে এই ব্লকটার কিন্তু কোনো ত্বরণ নেই। তাহলে পর্যবেক্ষক 2 এর সাপেক্ষে, পর্যবেক্ষক 2 এর সাপেক্ষে ব্লকটার কোনো ত্বরণ নেই। ব্লকের ত্বরণ কত না a = 0। তাহলে a = 0 কথাটার মানে কি বন্ধু? সামেশন অফ fx = 0 এবং সামেশন অফ fy = 0। সুতরাং কম্পোনেন্ট বের করে নাও। আমরা করেছি এই কোণ যদি আলফা হয় তাহলে এই কোণটা হবে আলফা। তাহলে কম্পোনেন্ট বের করে নাও। এই দিকে ক্রিয়াশীল বলের মান হবে n cos আলফা, এদিকে ক্রিয়াশীল বল হবে n sin আলফা। তাহলে বিপরীতমুখী বলগুলো পরস্পর তাহলে কী হচ্ছে, সমান হচ্ছে। তার মানে fx = 0, তাহলে আমরা লিখতে পারি এইটা মাইনাস এইটা সমান 0। তার মানে আমরা লিখতে পারি n sin আলফা = ma। আর কি লিখতে পারি না n cos আলফা = mg। তাহলে ভাগ করে দাও। অতএব n sin আলফা বাই n cos আলফা সমান কত? সমান কেটে যাবে। আচ্ছা লিখি না হয় এইটা। তাহলে অর tan আলফা সমান a/g। আগের ক্লাসে জাস্ট একই জিনিস করেছিলাম, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষেও কিন্তু তাই হয়ে গেল। রেজাল্ট সেম থাকবে, বাট পর্যবেক্ষক আলাদা। 2 নম্বর পর্যবেক্ষক, এটা আমি এক্সপ্লেন করেছি 2 নম্বর পর্যবেক্ষকের সাপেক্ষে। আজকে আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ধারণা নিলাম আর দেখলাম যে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে সবসময় একটা অলিক বল কাজ করে এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্র সে সেখানে আছে এবং তার সাপেক্ষে সে স্থির আছে। এই নয় যে সবসময় স্থির থাকবে, এর ত্বরণ থাকতে পারে। সেটা আমরা এখন করিনি, সেটা আমরা করব, নেক্সট লেভেলে করব। কিন্তু এখন কি করছি না, এই 2 নম্বর পর্যবেক্ষক যে কিনা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছে, কারণ এই ব্লকটার ত্বরণ আছে তার উপর সে বসে আছে, তার মানে ব্লকের ত্বরণ যা হবে এই হনুমানের ত্বরণ একই হবে। তাহলে আমার n sin আলফা সমান ma। তাহলে আমার সাইন বাই কস তাহলে কত, tan। তাহলে আমার ক্যালকুলেশনে করলে এটা হয়ে যাবে, আমরা আগের দিন করেছিলাম একদম, এটা হবে g tan আলফা। একদম ঠিক আছে। তাহলে এটা আমি g sin আলফা লিখেছিলাম, এটা হবে g tan আলফা। ওকে, কোনো কিছু প্রিন্টিং মিস্টেক থাকলে তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে তার আমি রিপ্লাই দেবো। ওকে, সুতরাং তাহলে আগের দিন জাস্ট এটাই প্রুভ করেছিলাম। তাহলে এই ব্লক সমেত এজটাকে, নদতলটাকে g tan আলফা ত্বরণ নিয়ে ঠেললে ওটা ওর ওপর আটকে থাকবে, চিটে যাবে। এখানেও তাই হলো, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাহায্যে আমরা করলাম। বাট দুটোর ফিজিক্স সম্পূর্ণ আলাদা, বাট রেজাল্ট কিন্তু সেম। কে বোঝা গেল? সুতরাং খেয়াল করবে, সময় দেবে। এরপর আমরা আর একটা ইন্টারেস্টিং প্রবলেম করব। এখানে আমি একটা প্রবলেম 2 দিয়ে রেখেছি, যে একটা বড় ব্লকের ওপর দুটো m ভরের ব্লক ঝুলিয়ে রেখে দিয়েছি, সব কিছু মসৃণ। এখন কিন্তু আমরা ঘর্ষণকে কিন্তু এখনও হিসেব করিনি। ঘর্ষণ হিসেব করলে কনসেপ্টগুলো চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, সেটা আমরা দেখব। ঘর্ষণ হচ্ছে স্পর্শতলে ক্রিয়া করবে। আমরা বলেছিলাম কোনো একটা ক্লাসে যে আমাদের যে 5খানা বল, সেই 5খানা বলের মধ্যে ঘর্ষণ বলটাও আছে, সেই ঘর্ষণ বলটাও আমাদের আছে। আমরা আপাতত এখনও মাত্র 2টো বল, আজকে 3 নম্বর বলকে হিসেবের মধ্যে নিয়ে আসবো, সুতোর টান আজকে হিসেবের মধ্যে নিয়ে আসবো। তারপরে করেছিলাম স্প্রিং ফোর্স
এবং লাস্টে আমরা করেছিলাম ফ্রিকশনাল ফোর্স। এই 5টা বল আমার মেকানিক্সে মোটামুটিভাবে অঙ্কগুলো সলভ করতে কাজে লাগবে। কে ক্লিয়ার হয়েছে? আমরা ওজন এবং লম্ব প্রতিক্রিয়া এই দুটো বল নিয়ে আমরা এতক্ষণ কাজকর্ম করলাম। এবার আমরা একটা সুতোর টান নিয়ে আমরা আসবো। তাহলে চলো বন্ধু এগিয়ে যাই। এরপর আমরা ওই প্রবলেমটাকে ভালো করে আবার একটু বড় করে আঁকছি। ওই প্রবলেমটাকে বড় করে আঁকছি। একটা বড় ব্লকের ওপর সব কিছু মসৃণ, এই বড় ব্লকটার উপর কত বল প্রয়োগ করলে, এই বড় ব্লকটার উপর কত বল প্রয়োগ করলে, কোথাও কিন্তু কোনো ঘর্ষণ নেই, এই এম ভরের দুটো ব্লক এই ব্লকটার উপর আটকে থাকবে। তার মানে কি, এই ব্লকে এটাকে যদি এখানে কোনো অবজারভার থাকে এই ব্লকের সাপেক্ষে স্থির দেখবে, তাই তো? এই প্রবলেমটা আমি সলভ করতে চাই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। আমি জড়ত্বীয় সাপেক্ষে করতে পারি, জড়ত্বীয় সাপেক্ষে করতে পারি, বাট এটাকে আমাকে অজড়ত্বীয় সাপেক্ষে করলে একটু বিশেষ সুবিধা পাবো। তাই চলো একটু এগোই অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে এখানে বন্ধু কি হবে, তার ওজন কাজ করবে নিচের দিকে। টান সবসময় আমি বলেছিলাম যে বিন্দুতে টান হিসাব করব সুতো বরাবর টান কাজ করবে সেই বিন্দু থেকে বহির্মুখে, অর্থাৎ এই বিন্দুতে সুতোর টান কাজ করবে ওপরের দিকে। একই রকমভাবে এখানে সুতোর টান কাজ করবে কোন দিকে, বাইরের দিকে। তাহলে যদি এর সংস্থাটার ত্বরণ এ হয়, এখানে একটা কাজ করবে অলিক বল, দেওয়ালে লাগবে, এখানে একটা লম্ব প্রতিক্রিয়া হবে N1, এখানে ওজন কাজ করবে mg, এখানে একটা লম্ব প্রতিক্রিয়া হবে N2, আর এখানে হবে অলিক বল ma। এটাকে আমরা এক্সপ্লেন করছি অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। বারবার খেয়াল করবে, জড়ত্বীয় হলে ইকুয়েশন অফ মোশনগুলো সব চেঞ্জ হবে। আমি দেখাবো পার্থক্যটা। তাহলে এটা এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু। তাহলে এ বস্তুটা এই ব্লকের সাপেক্ষে স্থির এবং বি বস্তুটাও ব্লকের সাপেক্ষে স্থির। তাহলে বিপরীতমুখী বলগুলো পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এ ব্লকের ক্ষেত্রে, এ ব্লকের ক্ষেত্রে summation of fx equals to 0 and summation of fy equals to 0। তাহলে চলো সাম্যাবস্থা শর্ত আমি সেই জন্য ক্লাসে পড়িয়ে রেখেছিলাম। সাম্যাবস্থা বলতে বোঝায় কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলো লব্ধি সবসময় কী হবে, শূন্য হবে। এগুলোকে সব বিন্দু ভর হিসাবে আমরা ধরে নিয়ে কাজকর্ম করছি। এখানে আবর্ত গতি আমরা হিসেব নিয়ে আসবো না, রোটেশনাল মেকানিক্সে গিয়ে আমরা সেখানে কাজকর্ম করবো সব। ওকে চলো, তাহলে এখানে আমরা বলতে পারি এ ব্লকের বস্তুর ক্ষেত্রে N1 সমান ma অ্যান্ড t সমান mg। বি ব্লকের ক্ষেত্রে কি লিখতে পারি না, t সমান ma অ্যান্ড N2 সমান mg। ঘর্ষণ বল থাকলে তখন এই বলগুলো আমার দরকার ছিল, এখন ঘর্ষণ বল নাই আর এই বলের কোনো আর দরকার হবে না। ঘর্ষণ বলের দরকার আছে ইকুয়েশনে নিয়ে আসবো, তখন এই লম্ব প্রতিক্রিয়াগুলো বিশেষ কাজ করবে, কারণ ঘর্ষণ বল লম্ব বলের সঙ্গে সমানুপাতিক, লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক। ভারী জিনিসকে টেনে নিয়ে যেতে বেশি কষ্ট হয়, হালকা জিনিসকে টেনে নিয়ে যেতে সহজে নিয়ে যাওয়া যায়। বোঝা গেল? একটা হাতিকে সহজে তুমি টেনে নিয়ে যেতে পারবে, কিন্তু আমাকে কিন্তু টেনে নিয়ে যাওয়াটা অনেকটা কঠিন হবে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো, যার ওজন বেশি হবে, হাতি মানে এটা বাচ্চা হাতির কথা বলেছি, হ্যাঁ, বড় হাতি ভাববে না। ওকে চলো, তাহলে আমরা এখন এখান থেকে আমরা কি করতে পারি, দুটো টানকে সমান করে দাও, টানকে সমান করে দাও। তাহলে অতএব ma equals to mg or
এ ইকুয়ালস টু জি। তার মানে এই জি ত্বরণ নিয়ে যদি তুমি নিয়ে যেতে পারো পুরো সিস্টেমটাকে, তখন এই সিস্টেমটা এই সমস্ত তলগুলো ঘর্ষণহীন হওয়া সত্ত্বেও এই ব্লকের ওপর, বড় ব্লকটার ওপর ছোট দুটো ব্লক সাম্যাবস্থায় থাকবে। বড় ব্লকটার ওপর ছোট দুটো ব্লক সাম্যাবস্থায় থাকবে। কখন? যখন ত্বরণের মান এ সমান জি হবে। কেন সমান করেছি? টি সমান এম জি, টি সমান এম এ, তাহলে আমরা লিখতে পারি এম এ সমান এম জি, তার মানে এ সমান জি। তার মানে অনুভূমিক দিকে যদি ওই সিস্টেমটার ত্বরণের মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে দুটো সমভরের বস্তু একটা বড় ব্লকের ওপর রেখে যদি ঠেলে নিয়ে যাও, তাহলে ওই অবস্থায় ও কখনো পিছলে পড়বে না, পিছলে পড়বে না। আমার কোশ্চেনটা হচ্ছে, এখন এই সংস্থাটার ওপর প্রযুক্ত বলের মান কত? তাহলে এ যদি এ ত্বরণ নিয়ে যায়, এ যদি এ ত্বরণ নিয়ে যায়, পুরো বড় ব্লকটাও যদি এ ত্বরণ নিয়ে যায়, তাহলে পুরো সংস্থাটাকে আমি একটা বস্তু হিসেবে ট্রিট করতে পারি যার মোট ভর ক্যাপিটাল এম প্লাস 2 স্মল এম, তাই তো? তাহলে অতএব প্রদত্ত শর্ত পূরণের জন্য বড় ব্লকটার ওপর ক্রিয়াশীল প্রযুক্ত বল ক্যাপিটাল এফ সমান সংস্থার মোট ভর ইন্টু ত্বরণ। তার মানে সংস্থার মোট ভর কত? ক্যাপিটাল এম প্লাস 2 স্মল এম ইন্টু এ, তারপরেরটায় মান বসাচ্ছি 2m ইন্টু জি। দিস ইজ ইউর অ্যান্সার। অর্থাৎ একটা ক্যাপিটাল এম ভরের ব্লকের ওপর দুটো ছোট ব্লককে রেখে যদি অনুভূমিক দিকে আমরা এই পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে বড় ব্লকটার ওপর দুটো ছোট ব্লক একই অভিমুখে থাকবে এবং ওই বড় ব্লকটার ওপর স্থির থাকবে। কে ক্লিয়ার হয়েছে? এরপর আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে লিফটের মধ্যে আমরা যখন চাপি, লিফটে যখন আমরা ওপরে উঠি, তখন আমাদের কি মনে হয়? কখনো ভারী মনে হয়, কখনো হালকা মনে হয় এবং কখনো একই রকম মনে হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কোনো বস্তু ওজনের সংজ্ঞায় বলা হয়েছিল কোনো বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এটার মান কিন্তু পরিবর্তন হবে না তুমি যদি জায়গা চেঞ্জ না করো। কিন্তু তুমি খেয়াল করো, পুকুরে স্নান করতে নেমেছো, নিজেকে হালকা বলে ভাবছো, তাহলে তোমার সাঁতার কাটতে সুবিধে হবে বলেই কি পৃথিবীর আকর্ষণ বল কমিয়ে দিল তোমার মনে হচ্ছে? নিশ্চয়ই নয়। সেটা তোমাদের কারণ তোমাদের জানা, প্লবক বল কমিয়েছে। একই রকমভাবে আমরা যে ভারী হালকা এটা অনুভব করি, এটা আমাদের প্রতিক্রিয়া বলের জন্য। অর্থাৎ আমরা যে সংস্থায় আছি, সেই সংস্থা আমাকে কি পরিমাণ বল ফিরিয়ে দিচ্ছে। যদি ফিরিয়ে না দেয়, তাহলে আমাকে ওজনহীন বলে মনে হবে। যদি আমি ঝাঁপ দিই, সেক্ষেত্রে যেহেতু কারোর সঙ্গে আমার কোনো টাচ নেই, তাহলে আমার ওপর কেউ বল ফিরিয়ে দেবে না, তখন নিজেকে ভারহীন বলে মনে করব। কিন্তু আদপে কি পৃথিবী আমার ওপর কি আকর্ষণ বল শূন্য করে দিয়েছে? তাহলে আমার তো পড়ে দুম করে পা ভেঙে যাবে। কি ব্যাপারটা বোঝা গেল? তার মানে অনুভূত ওজন আর প্রকৃত ওজন আলাদা। আমাদের এখন লক্ষ্য হলো, লিফটের মধ্যে যখন কোনো বস্তু থাকে, লিফটের মধ্যে যখন কোনো বস্তু থাকে, তখন একটা লিফট যখন একটা বস্তু থাকে, তার উপর দুটো বল কাজ করে। এক, তার প্রকৃত ওজন এমজি, আর লিফটে ও যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে এম। সেটা সবসময় যে এমজির সঙ্গে সমান হবে তার কিন্তু কোনো মানে নেই। এমজি সবসময় একই, বাট লিফটের ওপর মানুষটা যে বল প্রয়োগ করছে, লিফটের ওপর মানুষটা যে বল প্রয়োগ করছে, এটা হচ্ছে ক্রিয়া, এটা মানুষটার হচ্ছে ক্রিয়া, আর লিফট তাকে প্রতিক্রিয়া হিসাবে এন ফিরিয়ে দিচ্ছে। এই এনটাই হচ্ছে আমার অনুভূত ওজন, এই এনটাই হলো আমার অনুভূত ওজন। আর এমজিটা কি না, প্রকৃত ওজন, পৃথিবী যে বলে আকর্ষণ করছে। এই অনুভূত ওজন চেঞ্জ হবে বিভিন্ন কন্ডিশানে। আমি এটাকে ব্যাখ্যা করব দুজন পর্যবেক্ষকের সাপেক্ষে। একজন পর্যবেক্ষক মাটি থেকে দেখছে,
একজন ওর বন্ধু ওর সঙ্গে সে উপরে উঠছে। এটা হচ্ছে পর্যবেক্ষক 1, এটা হচ্ছে পর্যবেক্ষক 2। আমি আগেই বলেছি পর্যবেক্ষক 1 মানে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর পর্যবেক্ষক 2 মানে সে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছে। আমরা নেক্সট ক্লাসে শিখব ফ্রি বডি ডায়াগ্রামের জটিল জটিল জিনিস। আমি এখন ছোট্ট করে বলছি, দেখো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি, একটা বৃহৎ সংস্থায় অনেকগুলো বস্তু আছে, কোনো একটা বস্তুকে তার ওপর যতগুলো বল ক্রিয়া করছে সেই বলগুলোকে তার ওপর প্রয়োগ করে তাকে আমরা সংস্থা থেকে বিচ্ছিন্ন করে নিতে পারি। মানে ঠিক কখনো 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 কোনো জায়গায় খুব ডিস্টার্ব পরিবেশ, তুমি নিজেকে সাইড করে সরিয়ে নিয়েছো তোমার বই খাতা নিয়ে পড়াশোনা করার জন্য, সেরকম কোনো বস্তুর ওপর যতগুলো বল কাজ করছে সেই বলগুলোকে বস্তুর ওপর আমরা দিয়ে দেবো, দিয়ে বাকি সিস্টেম তার আলাদা পড়ে আছে, পড়ে থাকুক। ওই বস্তুটাকে আমি আলাদা করে নিয়ে যদি আমরা বস্তুর গতিকে ব্যাখ্যা করি, তাহলে সেটা ওই সিস্টেমে থাকাকালীন তার গতির সঙ্গে একই হবে। যে বল ডায়াগ্রামের সাহায্যে আমরা এরকম জটিল জটিল সমস্যাকে সমাধান করতে পারি তাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, একটু পরেই আমি আলোচনা করছি। চলো এখন এই ঘটনাটাকে আমি ব্যাখ্যা করছি। একটা লিফট এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। লিফট কি করছে না, এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। এটা কার সাপেক্ষে করব না, জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। কার সাপেক্ষে করব, জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাহায্যে। কখন না, লিফট এ ত্বরণ নিয়ে উপরে উঠছে। লিফট উপরে উঠছে এ ত্বরণ নিয়ে, এটা জড়ত্বীয় সাপেক্ষে করব। তাহলে এখানেও আমরা করব অজড়ত্বীয় সাপেক্ষে। অজড়ত্বীয় সাপেক্ষে। সাপেক্ষে কোন দিকে না, লিফট এ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। এই দুটো কন্ডিশনকে আমি একবার জড়ত্বীয় ধারণা নিয়ে করব, যেটা আগের আমাদের ধারণা ছিল। এতদিন পর্যন্ত আমরা অজড়ত্বীয় শিখিনি, আমরা নতুন আজকে শিখলাম অজড়ত্বীয় জিনিসটা কি। সুতরাং রেজাল্ট সেম হবে বন্ধু, রেজাল্ট চেঞ্জ হবে না, রেজাল্ট সেম হবে। চলো, তার মানে কার সাপেক্ষে দেখছি না, পর্যবেক্ষক 1, আর এটাকে দেখছি পর্যবেক্ষক 2। এখানে কার সাপেক্ষে দেখব, অবজারভার 2 এর সাপেক্ষে, আর এখানে অবজারভার 1 এর সাপেক্ষে। অবজারভার 1 কি দেখছে না, তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম মানে লোকটাকে আমি আলাদা করে দিচ্ছি, লিফট থেকে লোকটাকে আলাদা করে দিলাম। লিফটের ওপর, তাহলে লোকটার উপর যে বলগুলো কাজ করছে সেটা আমার হিসাব দরকার। লিফটের ওপর কি বল লাগছে সেটা বড় কথা নয়, লিফটের ওপর ক্রিয়া আছে বলেই তো আমি প্রতিক্রিয়া পাচ্ছি। তাহলে লিফটের ওপর বল আমি হিসাব করব না, আমি আমার কথা ভাববো। বোঝা গেল? আমার অন্যর কথা ভাবার কোনো প্রয়োজনীয়তাই নেই। তুমি তোমারটা ভাবো, তাহলেই পৃথিবী সহজ হয়ে যাবে। একই রকমভাবে চলো, তাহলে লোকটার ওপর এন কাজ করছে ওপরের দিকে, লোকটা মেঝেকে এর নিচের দিকে দিচ্ছে, ওটা আমার আলোচনার বিষয় না। আমি তো লিফটের গতি অ্যানালিসিস করছি না, আমি অ্যানালিসিস করছি কার গতি, মানুষটার অবস্থা। সো মানুষের ওপর প্রতিক্রিয়া বল এন, লিফট ফিরিয়ে দিচ্ছে ওপরের দিকে। ওটা কি, কন্ট্যাক্ট ফোর্স, ওটা স্পর্শজনিত বল। আরেকটা বল কাজ করছে ফিল্ড ফোর্স, সে কে না, এমজি। এমজি কাজ করছে কোন দিকে, নিচের দিকে এমজি কাজ করছে। তাহলে এখন এটা এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে। যে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে আছে সে কি দেখবে বন্ধু, দেখবে যে লিফটের সঙ্গে সঙ্গে লোকটাও এ ত্বরণ নিয়ে যাচ্ছে। লিফট তো যাচ্ছে ত্বরণ নিয়ে, লিফট যদি এ ত্বরণ নিয়ে যায়, সে তার ভেতরে আছে, সেও এ ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে এখন লোকটার উপর যদি নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা কাজে লাগাই, তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে, যেদিকে ত্বরণ হবে সেদিকের বলটা বড় হবে। এফ নেট সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন, লব্ধি বল এবং ত্বরণ একই অভিমুখে কাজ করবে।
সুতরাং এক্ষেত্রে ইকুয়েশানটা হয়ে যাবে n মাইনাস mg ইকালস টু ma, কারণ লব্ধি বল উপরের দিকে বলটা বড়, নিচের দিকে বলটা ছোট, তার লব্ধি বল কোনটা? উপরের দিকে বল মাইনাস নিচের দিকের বল, তার লব্ধি বল সমান ভর গুণিত ত্বরণ, তার মানে n ইকালস টু mg প্লাস ma, তার মানে n গ্রেটার দেন mg হয়ে গেল। তার মানে কি হবে? লোকটা নিজেকে ভারী বলে মনে করবে। যদি এখানে লোকটা কোনো স্প্রিং ব্যালেন্সের ওপর থাকতো, স্প্রিং তুলার ওপরে থাকতো, তার পার্টটা তার যতটা ওজন তার থেকে বেশি দেখাতো। কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে এটাকে এবার এখানে চলে আসবো। এরখানে বাবা ফ্রি বডি ডায়াগ্রাম কীরকম হবে? তার মানে অবজারভার টু দেখবে, ওর তো কোনো ত্বরণ নেই, ও তো বন্ধু, দুজনে একসঙ্গে বাদাম ভাজা খেতে খেতেও পড়ে যাচ্ছে, বাদাম ভাজা খেতে খেতেও পড়ে যাচ্ছে, বাদাম বাড়িয়েছে, একই বেগে আছে, একই গতির অবস্থা, কারণ তার বাদাম প্যাকেট থেকে 2-3টে বাদাম নিল, খেলো, আমার খুব পছন্দের। সো তাহলে এর ইকুয়েশানটা কী হবে? এর ফ্রি বডি ডায়াগ্রামটা কেমন হবে? লোকটা নিচের দিকে আছে, আমি কি বলেছি ভালো করে মনে করো, বলেছিলাম অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমার সেই বলগুলো কাজ করবে যেগুলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে ছিল। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে দুটা বল ছিল, এখানে দিয়ে দাও। ক্লিয়ার? এবার এক্সট্রা ফোর্স দেবো। আজকে এক্সপ্লেন করেছি শুরুতেই, এবার এক্সট্রা ফোর্স। এটা কি? অলিক বল। কোন দিকে কাজ করবে? না ত্বরণের বিপরীতে। এ তো বুঝতে পারবে না ত্বরণ আছে, এ কি দেখবে? ত্বরণ শূন্য, কারণ দুজনে একসঙ্গে বাদাম ভাজা খেতে খেতেও পড়ে যাচ্ছে। সো এর অ্যাক্সেলারেশন 0, বাট যেহেতু এর সাপেক্ষে সাম্যাবস্থায় আছে, সেটাকে এক্সপ্লেন করব এইভাবে। এখানে আমাকে একটা অলিক বল হিসেবের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা কোন দিকে? লিফট বা বস্তু জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে যেদিকে যাচ্ছে ত্বরণ, তার বিপরীতে। জড়ত্বীয় সাপেক্ষে ত্বরণ কোন দিকে? উপরের দিকে। অজড়ত্বীয়তে কিন্তু কোনো ত্বরণ নেই, অজড়ত্বীয় রেসপেক্টে দুজনেই স্থির আছে, দুজনে একসঙ্গে 6th ফ্লোরে যাচ্ছে। কে ক্লিয়ার? সুতরাং সেক্ষেত্রে কি ঘটনাকে এক্সপ্লেন করবো? তাহলে এই দুটো বল, এই 3টা বল তার সাম্যাবস্থায় আছে, অর্থাৎ যেহেতু ত্বরণ শূন্য, তাহলে আমরা বলতে পারি n মাইনাস ma প্লাস mg ইকুয়ালস টু, কারণ ত্বরণ শূন্য, তার মানে কি? নেট ফোর্স 0, তার মানে এই বল এবং এই বল পরস্পর সমান এবং বিপরীত, তার মানে n ইকুয়ালস টু mg প্লাস ma, এখানেও n গ্রেটার দেন mg হলো। তার মানে জড়ত্বীয় রেসপেক্টে অ্যানালিসিস করো বা অজড়ত্বীয় রেসপেক্টে অ্যানালিসিস করো, অনুভূত ওজনের মান, অর্থাৎ স্প্রিং তুলায় যে পার্ট, যদি এখানে একটা স্প্রিং তুলার উপর দাঁড়িয়ে থাকতো, তার ওজন যদি 80 কেজি হতো, সেটা কিন্তু 80-র থেকে বেশি হবে, 80 কেজি ওয়েট তার থেকে বেশি হবে, 85 কেজি ওয়েট, 90 কেজি ওয়েট হবে। তার মানে দুটোরই পার্ট কিন্তু সেম দিচ্ছে, ফাইনাল রেজাল্ট দুটোর জন্যই সেম, ফাইনাল রেজাল্ট দুটোর জন্যই সেম, কিন্তু দুটোকে এক্সপ্লেন করলাম একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে, একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি? এরপর আমরা চলবো, একটা লিফট এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, এরপরে আমরা কি করব? 2 নম্বরে আমরা চলে আসবো, সমবেগে ওপরে উঠছে, এ ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু 0, আর এখানে তো এই 0 হবেই। আমি একটা ছবিতেই করছি, কারণ আমার সুবিধে আছে, তোমাদের সেই সুবিধে নেই, তোমরা খাতায় নোট ডাউন করবে। তাহলে সমবেগে ওপরে উঠছে মানে ত্বরণ শূন্য, তার মানে অবজারভার 1 এর সাপেক্ষে সমবেগে উঠছে মানে কি? ত্বরণ শূন্য। এখন লিফটটা এ ইকুয়ালস টু 0 নিয়ে উঠছে মানে কি? না সমবেগে ওপরে উঠছে, সমবেগে উঠছে, তার মানে ত্বরণ শূন্য। তাহলে আমার নিউটন দ্বিতীয় গতির সূত্র কী হবে? লব্ধি বল সমান ভর গুণিত ত্বরণ, ma, এর ভ্যালু তো 0, তার মানে এখানে n সমান mg, তার মানে যে স্প্রিং তুলায় যে পার্ট, তার অনুভূত ওজন এবং প্রকৃত ওজন একই হবে। লোকটার ভর যদি 80 কেজি হয়, স্প্রিং তুলার পার্ট 80 কেজি ওয়েটই হবে। কখন? যখন সমবেগে উপরের দিকে উঠছে।
যখন সমবেগে ওপরের দিকে উঠছে। এক্ষেত্রে তাহলে এটাকে কীভাবে এক্সপ্লেন করব? এখানে তো ত্বরণ এর সাপেক্ষে তো 0 হয়ে বসে আছে, কিন্তু বন্ধু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ তখন জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে 0, তখন আর অলিক বলটা থাকবে না। অলিক বলটা থাকবে কখন? যখন অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ থাকবে। কার সাপেক্ষে? জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। সমবেগে উঠছে মানে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে তার লিফটের কোনো ত্বরণ নেই, তাই ওখানে আর অলিক বল কাজ করবে না। তাহলে এখানে ইকুয়েশন অফ মোশনটা হয়ে গেল n মাইনাস mg ইকালস টু 0, n ইকালস টু mg। এখানে প্রকৃত ওজন আপাত ওজন দুটোর ক্ষেত্রেই সমান হলো। কে বোঝা গেল? একটা লিফটের সাহায্যে যখন আমরা 6th ফ্লোরে যাব, খেয়াল করবে এই প্রথম একটা দুটো ফ্লোরে নিজেকে ভারী বলে মনে হবে, কারণ ত্বরণ নিয়ে সে স্পিড বাড়াচ্ছে। তারপরে কিছুটা পার্ট, এই এতটা পার্ট সে সমবেগে যাচ্ছে, মানে a ইকালস টু 0-তে, তখন n ইকালস টু mg। আর শেষে সে থামার জন্য তো মন্দীভূত হবে না, তুমি ত্বরণ নিয়ে সমবেগে উঠবে দিয়ে চাঁদে পৌঁছে যাবে, নিশ্চয়ই নয়। তাহলে আমার শেষে কি হবে বন্ধু? ওপরের দিকে মন্দন সৃষ্টি হবে, তবে তো তুমি এখানে থামবে। তোমার ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি 0, না তুমি ত্বরণ নিয়ে উঠে দিয়ে চাঁদে পৌঁছে যাবে? নিশ্চয়ই নয়। তার মানে তোমার ওঠার সময়তেই 3টে ঘটনা ঘটবে। প্রথম কিছুটা সময় যখন ত্বরণ থাকবে, ফার্স্ট কেস, নিজেকে ভারী বলে মনে হবে। তারপর যখন সমবেগে যাবে তখন প্রকৃত ওজন আপাত ওজন সমান হবে। আর যখন সে থামার চেষ্টা করবে, যখন থামে তখন কী মনে হয়? আমি মানে একটু উড়ে উপর দিকে উঠে গেলাম, খুব হালকা একটা অনুভূতি সৃষ্টি হয়। সেটা আমরা এখন প্রুভ করব যে মন্দনের সময় কি ঘটনা ঘটবে। ঠিক, ওকে, চলে এসো তাহলে 3 নম্বর কেস। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে তো কোনো ত্বরণই অনুভব করতে পারবে না, কারণ পর্যবেক্ষক আর ওরা দুজনে একই আছে। বাট অনুভবটা দিচ্ছে কি না, যখন লিফট এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে। এ ত্বরণটা কার সাপেক্ষে? জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। নির্দেশতন্ত্রের ধারণা স্বচ্ছ থাকতে হবে, না হলে একটু জটিল প্রবলেম হলেই তখন আর কাউকে অ্যানালিসিস করতে পারবে না। ওকে, তাহলে অজড়ত্বীয় রেসপেক্টে তো সবসময় স্থির আছে, ওর কোনো ত্বরণই নেই। ত্বরণটা যে হিসেব করছি কার রেসপেক্টে? সব জড়ত্বীয় রেসপেক্টে। তাহলে এখন এ মন্দন নিয়ে ওপর দিকে উঠছে, তার মানে আমরা বলতে পারি মাইনাস এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। আমরা কোনো মন্দন বলে কাউকে চিনি না, আমরা সবসময় ত্বরণকেই চিনি, কারণ নিউটন বলেছে ত্বরণ এফ নেট সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাইনাস হলে অভিমুখটা মাইনাস করে দেবো, ওসব কোনো কিছু মন্দন টন্দন কাউকে চিনি না। তাহলে এ মন্দন নিয়ে ওপরের দিকে উঠছে কতটার মানে কি? মাইনাস এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। ওকে, তাহলে অবজারভার 1-এর সাপেক্ষে এর মাইনাস এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে। কে ক্লিয়ার হয়েছে একদম? তাহলে এক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কী হবে? যখন একটা লিফট এই শেষের কন্ডিশনটা যখন থামবে, জাস্ট এই শেষের কন্ডিশনটা, তখন তাকে তো ব্রেক মারতে হবে। অর্থাৎ ব্রেক মানে কি, তার স্পিড কমাতে হবে। তার সেখানে মেকানিজম করা আছে কীভাবে স্পিড কমাবে, মানে মন্দীভূত হবে। ওই কন্ডিশনে তার আপাত ওজনটা, লোকটা নিজেকে কেমন বলে মনে করবে, সেটা আমি এখন অনুভব করতে চাইছি। তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি n মাইনাস mg সমান মাইনাস m। আমি ত্বরণ ওপরের দিকে নিয়েছি মানে এনটাকে বড় ধরবো, ইকুয়েশনে মাইনাস m বসিয়ে দেবো, সমস্যার কিছু নেই। আমি অ্যানালিসিস করতে চাইছি মন্দনের রেসপেক্টে নয়। তোমাকে ভাবতে হবে না এটা বড় এটা ছোট, তুমি কেন ভাববে? ইকুয়েশনই সব কিছু করবে, তোমাকে চিহ্ন ব্যবহার করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে ত্বরণ উপরের দিকে হচ্ছে মানে n মাইনাস mg সমান মাইনাস m। তাহলে এখানে কি হচ্ছে? n ইকুয়ালস টু mg মাইনাস m। তার মানে নিজেকে লোকটা কি মনে করবে? হালকা মনে করবে, কারণ লম্ব প্রতিক্রিয়া তার ওজনের থেকে কমে গেল। তখন স্প্রিং তোলার পাঠ আর 80 কেজি ওয়েট দেখাবে না, 70 কেজি ওয়েট, 75 কেজি ওয়েট দেখাবে। অর্থাৎ মন্দন নিয়ে উপরে ওঠা
বা ঋণাত্মক ত্বরণে উপরে ওঠা, বা এই লাস্টের যে মোমেন্টে যখন তুমি থামবে, থামার জাস্ট আগের মুহূর্তে নিজেকে হালকা বলে অনুভব হবে। পরীক্ষা করে দেখবে এবার লিফটে উঠে। এখানে তাহলে মাইনাস, তাহলে এখানে মানে এর সাপেক্ষেও মাইনাসে ত্বরণ নিয়ে উপর দিকে উঠছে, তাহলে অলিক বলটা কাজ করবে কোন দিকে? পেছনের দিকে। কত না মাইনাস এমে কাজ করবে। অলিক বল বলবে না স্যার মানে তোমার উপর দিকে মন্দন মানে নিচের দিকে ত্বরণ, অলিক বল উপরের দিকে। তোমাকে অত জটিল করে ভাবতে হবে না। তুমি ভেবেছো মাইনাস এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, তাহলে তার পেছন দিকে অলিক বল কাজ করবে মাইনাস এমে। তোমাকে অত জটিল করে ভাবার প্রয়োজনীয়তা নেই। তুমি যা কিছু এক্সপ্লেন করবে ইন টার্মস অফ অ্যাক্সেলারেশন, যেখানে রিটার্ডেশনটাকে আমরা নেগেটিভ অ্যাক্সেলারেশন বলি, শুধু চিহ্নটা মাইনাস করে দেবো। কে ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা গতির সমীকরণ থেকে এর সাপেক্ষে তাহলে কি স্থির আছে, তাহলে বিপরীতমুখী বলগুলো এখানে সমান হয়ে যাবে। তাহলে এখানে কি হবে ইকুয়েশনটা? এন সমান mg মাইনাস এম এ। তাহলে এখানেও হয়ে গেল এন লেস দ্যান mg। অর্থাৎ দেখলাম এখানে কিন্তু এখানেও লোকটা নিজেকে হালকা বলে অনুভব করছে। সুতরাং আমি লিফটের কনসেপ্টটাকে অ্যানালিসিস করলাম জড়ত্বীয় নির্দেশতন্ত্র এবং অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। একটু ভালো করে খেয়াল করবে, এমএটা কমে গেছে, একটা সংখ্যা থেকে একটা মাইনাস যদি কমে যায় তাহলে এর থেকে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে? এনটা আমার ছোট হবে, এমজিটা বড় হবে, ব্যাস। তাহলে আমার ওপরে ওঠার সময় এই ঘটনাগুলো ঘটবে। তোমরা নিজেরা করবে, যখন নিচের দিকে নামবে তখন প্রথমে হবে ত্বরণ, তারপরে হবে সমবেগ, তারপরে হবে মন্দন। নিচের দিকে নামার সময় উল্টো জিনিসটা হবে। কি হবে? যখন নিচের দিকে ত্বরণ নামছে অনুভূতিটা কিন্তু তাই হবে। নিচের দিকে নামা মানে এইখানটায় প্রথমে হালকা হবে, আবার এইখানটায় একই রকম হবে, আবার এইখানটায় যখন হবে তখন ভারী হয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছো? তোমরা একই রকমভাবে ইকুয়েশনটাগুলোটা করবে নিচের দিকে নামার সময়। মানে কীরকম আমি একটা বলে দেবো, আচ্ছা হোক বলে দিই। এটা যখন লিড ওপরে উঠছে, নিচের দিকে যখন এ ত্বরণ নিয়ে নামছে, নিচের দিকে যখন এ ত্বরণ নিয়ে নামছে তখন কীরকম ঘটনা ঘটবে? লিফট এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, শুরুতে কোনখানটা হবে? নিচের দিকে নামার সময় এইখানটা হবে এ ত্বরণ। তখন ইকুয়েশনটা কি হবে বাবা? ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে নিচের দিকে কাজ করছে, এটা নিচের দিকে নামা, হ্যাঁ এটা 4 নম্বর পয়েন্ট চলে এসছে। 4 নম্বর পয়েন্টে তার প্রকৃত ওজন এমজি, লম্ব প্রতিক্রিয়া এন, ওপরের দিকে ত্বরণ কাজ করছে নিচের দিকে। হয়েছে? তাহলে এখানে ইকুয়েশনটা কি? নিচের দিকে ত্বরণ মানে এই বলটা বড়, এই বলটা ছোট। আমি তো বলেছি যে ত্বরণ যেদিকে হবে সেই দিকের বলটাকে বড় ধরবে, অত ভাবার কিছু নেই। ত্বরণ হচ্ছে কোন দিকে? নিচের দিকে। ত্বরণ ধনাত্মক ত্বরণ হোক, ঋণাত্মক ত্বরণ হোক, যাই হোক না কেন, ত্বরণের অভিমুখে বল সবসময় বড়। এটা হচ্ছে ইকুয়েশনের নিয়ম। এবার কোনটা বড় কোনটা ছোট ইকুয়েশন সলভ করে তার কাজ বের করা, তোমাকে ভাবার দরকার নেই। তাহলে নিচের দিকে ত্বরণ, তার মানে এর ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি তাহলে এমজি মাইনাস এন সমান এম এ। তাহলে এন সমান অর এন সমান এমজি মাইনাস এম এ। তাহলে কি হচ্ছে বন্ধু? প্রথমে নামার সময় হালকা হয়ে যাবে। এর ক্ষেত্রে তখন কি হবে দেখি। অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নামার কেসটাকে একটু এক্সপ্লেন করি। একই রকম কিন্তু অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নামার কেস, এটা 4 নম্বর, এটাও 4 নম্বর। তখন আমার অলিক বলটাকে কেমন করে হিসাব করব? তখন নিচের দিকে কাজ করছে এমজি, এর সাপেক্ষে তো এর ত্বরণ শূন্য, লম্ব প্রতিক্রিয়া কাজ করছে উপরের দিকে, আর ত্বরণ নিচের দিকে মানে অলিক বল উপরের দিকে। তখন এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে লিফটের ত্বরণ কোন দিকে? নিচের দিকে। তাহলে অলিক বল কাজ করবে কোন দিকে? অপরের দিকে। কারণ জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ যে অভিমুখে হবে ওই নির্দেশতন্ত্রে থাকা কোনো বস্তু তার বিপরীতে অলিক বল অনুভব করবে, সেই অলিক বলের মান বস্তুটির ভর এবং ত্বরণের গুণফলের সঙ্গে সমান। সো দিস ইজ ইয়োর ইকুয়েশন।
জিরো, তাহলে বিপরীতমুখী বলগুলো পরস্পর সমান। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এন প্লাস এম এ ইকুয়ালস টু এমজি। তাহলে এন ইকুয়ালস টু এমজি মাইনাস এম এ, তার মানে এন লেস দেন এমজি। ইকুয়েশন তো একই আসতে হবে বন্ধু। সো আমাদের ধারণা একদম ঠিক আছে। চলো করলাম যখন, তোমাদেরকে কেন কষ্ট দেবো? তোমাদের কষ্ট একদম সহ্য করতে পারি না, সেই জন্যই তো আমার ক্লাস করা। চলো এবার সমবেগে নিচের দিকে নামছে বাট এ ইকুয়ালস টু 0। 5 নম্বর, সমবেগে নামছে এ সমান 0, সমবেগে নামছে এ ইকুয়ালস টু 0। তাহলে কি হবে? তাহলে এখানে ইকুয়েশন অফ মোশনটা কি হবে? সমবেগে নামছে এ ইকুয়ালস টু 0, এ ইকুয়ালস টু 0, তখন কি হবে? এখানে ইকুয়েশন এমজি মাইনাস এন ইকুয়ালস টু এম এ, মানে এম ইন্টু 0, তার মানে এন ইকুয়ালস টু এমজি, তার মানে আপাত ওজন প্রকৃত ওজন একই। তার মানে সমবেগে ওপরের দিকে ওঠা বা নামা যাই হোক না কেন, যার 80 কেজি ভর স্প্রিং তুলায় 80 কেজি ওয়েটেই দেখাবে। এখানে কি হবে গল্প? এখানে তাহলে অলিক বল থাকবে না, কারণ এখানে নির্দেশতন্ত্রে সমবেগে নামছে, তার মানে অলিক বলের কোনো অস্তিত্ব থাকবে না। এই কন্ডিশনে জাস্ট এই দুটো বল কাজ করবে, মানে তখন এটাও একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রই হয়ে যাচ্ছে। সমবেগে গতিশীল নির্দেশতন্ত্র, এ জড়ত্বীয়, এর সাপেক্ষে এ সমবেগে গতিশীল, তাহলে সেও জড়ত্বীয় হচ্ছে, তাই এখানে অলিক বলের কোনো অস্তিত্বই থাকবে না। সুতরাং এক্ষেত্রেও কিন্তু আমার হয়ে যাবে এন ইকুয়ালস টু এমজি, দুটো রেজাল্ট সেম, কারণ এক্ষেত্রে সমবেগে নিচের দিকে নামছে। 5 নম্বর পয়েন্ট কি বলেছে? লিফট এ ইকুয়ালস টু 0 ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। যদি স্থির থাকতো তাহলেও তাই হতো, কারণ এ ইকুয়ালস টু 0 দুটো কন্ডিশনকে উল্লেখ করে, এক স্থির থাকবে, নাহলে সমবেগে গতিশীল হবে। স্থির থাকুক বা সমবেগে গতিশীল হোক না কেন, লোকটার ভর যদি 80 কেজি হয়, স্প্রিং তুলায় তার পার দেখাবে 80 কেজি ওয়েট, সেটা উপরের দিকে ওঠা হোক নিচের দিকে নামা হোক। হলো, এইবার চলে এসো, যদি আমার নিচের দিকে বল কত এমজি, ওপর দিকে কত এন, ত্বরণ কত 0, তাহলে এমজি মাইনাস এন সমান এম এ, ব্যাস এ তো 0, তাহলে এন সমান এমজি। তাহলে এটার ক্ষেত্রে তাহলে একই জিনিস হয়েছে, এটার ক্ষেত্রে একই জিনিস হয়েছে। চলো এরপর মন্দন নিয়ে নিচের দিকে নামছে, আমি মন্দন টন্দন বলে কিছু বুঝি না, মাইনাস এ, মানে মন্দন নিয়ে নিচের দিকে নামছে, কথাটার মানে কি? মাইনাস এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে এখানে এটা হয়ে যাবে মাইনাস এ। কি বন্ধু ঠিক আছে? তাহলে ইকুয়েশন মাইনাস আছে কিনা তাও জানার দরকার নেই, আমি ত্বরণের রেসপেক্টে করেছি মানে এইটা মাইনাস এইটা করব, সেটা প্লাস ত্বরণ না মাইনাস ত্বরণ আমার জানার দরকার নেই, আমি যে অভিমুখে ত্বরণ ধরেছি সেই অভিমুখের বলটা বড় ধরে নেব। এবার ফাইনাল রেজাল্ট হয়ে কি হবে সেটা রেজাল্ট বলে দেবে, তোমাকে ভাবতে হবে না। তোমাদের কনফিউশনগুলো দূর করার জন্য আমি এইভাবে সাধারণভাবে জিনিসটাকে বলার চেষ্টা করছি, তোমাদের ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই, তার জন্য ইকুয়েশন আছে। সো যখন এ মন্দন নিয়ে নিচের দিকে নামছে, মানে মাইনাস এ ত্বরণ নিয়ে নামছে, আমার কথাগুলোকে খেয়াল করবে সব সময়। লিফটটা মাইনাস এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, আগেরটা এটা উঠছে লেখা ছিল কিন্তু ওটা নামছেই আমরা কেস করছি। অলরেডি প্রথমে আমরা করে নিয়েছি 3টে ওঠার কেস, এবার 3টে নামার কেস করছি, এটা একদম লাস্ট কেসে চলে আসছি। 6 নম্বর, মাইনাস এ ত্বরণ নিয়ে কি করছে, মানে মন্দন নিয়ে নামছে, মানে মাইনাস এ ত্বরণ নিয়ে নামছে, তাহলে ইকুয়েশনটা কি হবে? এমজি মাইনাস এন সমান মাইনাস এম এ, তাহলে এন ইকুয়ালস টু এমজি প্লাস এম এ। লোকটা নিজেকে ভারী বলে মনে করবে, ওঠার সময় ওখানে ভারী ছিল, নামার সময় ওখানে ভারী। তাহলে এখানে কি হবে বন্ধু? তাহলে এ মাইনাস এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে, তাহলে অলিক বল মাইনাস এম এ অলিক বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে, কারণ বলেছিলাম জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অজড়ত্বীয় ত্বরণ যেদিকে থাকবে তার বিপরীতে অলিক বল কাজ করবে। তাহলে মাইনাস এ ত্বরণ যদি নিচের দিকে থাকে তাহলে অলিক বল কাজ করবে মাইনাস এম এ কোন দিকে? ওপরের দিকে। এটা এখন কার সাপেক্ষে করছি? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে।
অজড়ত্বীয় মানে অলিক বল হিসাব করতে হবে, তারপর আমাকে নেট ফোর্স হিসাব করতে হবে। যেহেতু এর সাপেক্ষে এ সাম্যাবস্থায় আছে তাই নেট ফোর্সটাকে জিরো করছি। যদি এর সাপেক্ষে এর ত্বরণ থাকতো তখন ওখানে নেট ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন করতাম, সেসব অঙ্ক আমরা করবো পরে। কে ক্লিয়ার হয়েছে? তাহলে এর সাপেক্ষে যেহেতু এ সাম্যাবস্থায় আছে তাহলে এই সমস্ত বলগুলোর লব্ধি কত হবে? শূন্য হবে। তার মানে আমরা এখানে বলতে পারি এই বল আর এই বল সমান, তার মানে এন মাইনাস এম এ ইকালস টু এম জি, তাহলে এন ইকালস টু এম জি প্লাস এম এ। তাহলে এখানেও কিন্তু একই ঘটনা ঘটলো, সে তো হবেই বন্ধু, না হওয়ার কি আছে। কে ঠিক আছে? তাহলে জড়ত্বীয় অজড়ত্বীয় পুরোটা বোঝাতে পেরেছি। এইবার 7 নম্বর কেস, আর দুটো সাপেক্ষে করবো, মানে একটু নিজেরা ভাববে। যদি লিফট ছিঁড়ে যায়, একটা সিনেমায় আমি দেখেছিলাম, বুঝতে পেরেছ? হ্যাঁ, সিনেমায় আমি দেখেছিলাম লিফট ছিঁড়ে গেল। হ্যাঁ, আমির খানের সিনেমায় সে ছিঁড়ে গেছে, দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে দুম করে। তখন নিজেকে কি বলে মনে করবে? ভারহীন মনে করবে। দেখবে কীরকম? তাহলে এদিকে কাজ করছে এন, ভালো করে বোঝো, এদিকে কাজ করছে এন, নিচের দিকে কাজ করছে এম জি। একটা লোক লিফট ছিঁড়ে গেছে মানে জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। লিফট ছিঁড়ে গেছে মানে ফ্রিলি ফল কন্ডিশন, ফ্রিলি ফল। এটাকে যদি ছেড়ে দিই, এটাকে আমরা বলছি ফ্রিলি ফল কন্ডিশন। এর অ্যাক্সেলারেশনটা কার সঙ্গে সমান হবে? জি এর সঙ্গে সমান হবে, কারণ অভিকর্ষ বলের প্রভাবে গতিশীল যে কোনো বস্তু জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে। ওকে, তো যদি লিফট ছিঁড়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমি এটাকে জড়ত্বীয় সাপেক্ষে ব্যাখ্যা করছি, অজড়ত্বীয়তা তোমরা ভাববে। তাহলে এর ইকুয়েশন, তাহলে জি ত্বরণ নিচের দিকে, তাহলে এটা বড় এটা ছোট। যদি একটা লিফট ছিঁড়ে যায় তাহলে লোকটা নিচের দিকে ফ্রিলি ফল করবে। এটা 7 নম্বর পয়েন্ট আমরা করছি। 7 নম্বর, লিফট ছিঁড়ে গেছে, তখন এটা জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে। তাহলে ইকুয়েশনের মোশনটা কী হবে? এম জি মাইনাস এন ইকালস টু এম এ, মানে এম জি। এখানে তো এ সমান জি, তাহলে এন ইকালস টু 0। স্বাভাবিকভাবে বন্ধু তখন তো সে লিফটের উপরে ভেসে থাকবে, লিফটও জি ত্বরণ নিয়ে নামবে, লোকটাও জি ত্বরণ নিয়ে নামবে, মেঝেতে পড়ে তার হাত পা ভেঙে যাবে, সেটা পরের বিষয়। যতক্ষণ থেকে সে ফ্রিতে ছিল, প্যারাগ্লাইডিং বা রোলার কোস্টার, তাই তো, যদি সেখানে দেখো ফ্রিলি ফল করে, লোক ফিল করে, নিজের ফ্রিলি ফল কন্ডিশনটাকে ফিল করে, বাট অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে, তখন নিজেকে কি করবে? ভারহীন বলে মনে করবে। এই অবস্থায় কি হয়ে যাবে? ভারহীন মনে করবে। আর একটা কেস হতে পারে অতি ভারহীনতা, যেখানে অ্যাক্সিলারেশনটা জি এর থেকেও বেশি হবে। অতি ভারহীনতা, আমি এটাকে জড়ত্বীয় রেসপেক্টেই ব্যাখ্যা করে দিচ্ছি সব। আচ্ছা, এটাকে না হয় জড়ত্বীয় করেছি, এটাকে অজড়ত্বীয় করি। অতি ভারহীনতা 7 নম্বর কেস। হ্যাঁ, এটা 8, এ গ্রেটার দেন জি। এ আবার কি করে সম্ভব? ফ্রিলি ফল করলে জি হতে পারে সর্বোচ্চ, বাট তুমি একটা এক্সট্রা ফোর্স দিয়ে যখন তুমি নিচের দিকে ছুঁড়ে দেবে, এক্সট্রা ফোর্স, তখন ত্বরণের মানটা জি এর থেকে বেশি হবে। এইটা 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 এক্সট্রা ফোর্স দিচ্ছ। যদি ফ্রিলি ফল করো তখন জি, যদি এক্সট্রা ফোর্স দাও তখন এ গ্রেটার দেন জি। এটাকে বলা হয় অতি ভারহীনতা। মানে কীরকম? অতি ভারহীনতা। তখন কি ঘটনা ঘটবে? তখন একটা লোক নিচের দিকে নামুক, তখন তার এমজি কাজ করছে নিচের দিকে, এন কাজ করছে উপরের দিকে। আমি এটা অজড়ত্বীয় সাপেক্ষে ব্যাখ্যা করছি, ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। 8 নম্বরটাকে, এটাকে আমি জড়ত্বীয় সাপেক্ষে করেছি, এটাকে আমি অজড়ত্বীয় সাপেক্ষে করছি, কারণ আমাদের এটুকু বোঝা হয়ে গেছে যে কোনো জিনিসকে জড়ত্বীয় করি অজড়ত্বীয় করি রেজাল্ট সেম থাকবে। শুধু অজড়ত্বীয় করতে গেলে অলিক বলটাকে নিয়ে আসতে হবে, আর জড়ত্বীয় করতে গেলে নেট ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এমজি ত্বরণ নিচের দিকে, যেটা গ্রেটার দেন জি, মানে এই যে ত্বরণটা, এটা কিন্তু মাপা হয়েছে কার সাপেক্ষে? জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে। ঠিক আছে বন্ধু? তখন অলিক বল কাজ করবে কোন দিকে?
না ওপরের দিকে? চলো ইকুয়েশন লাগাও দেখি কি হয় দেখি। n প্লাস এম এ ইকুয়ালস টু এম জি, তাহলে n সমান এম জি মাইনাস এম এ, আবার এ গ্রেটার দেন জি, তার মানে এনটা হয়ে যাচ্ছে কি নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এই লিফটের যা ছিল সব ছাদে গিয়ে আটকে যাবে। যখন এই কন্ডিশান হবে তখন লিফটের ভেতরে দুজন যে বন্ধু ছিল সেই দুজন বন্ধু লিফটের ছাদে গিয়ে আটকে যাবে এবং উল্টো দিকে লম্ব প্রতিক্রিয়া অনুভব করবে, তাই এটা নেগেটিভ হচ্ছে। এটাকে বলছে অতি ভারহীনতা, যা ছিল সব উড়ে যাবে। কেন না, যখন জি ত্বরণ নিয়েছিল দুজনে তখন ফ্রিলি ফল ছিল, যখন জি ত্বরণ নিয়েছিল ছবিটা কীরকম হবে? দুর্ধর্ষ দুর্ধর্ষ, এরকম এরকম উপরে ভাসবে ভাসবে। কখন? যখন এ ইকুয়ালস টু জি, এ গ্রেটার দেন জি যদি হয়ে যায় কি হবে? সব ছাদে গিয়ে আটকে যাবে, টং করে গিয়ে ছাদের মাথায় গিয়ে মাথাটা লেগে যাবে। নেগেটিভ, তখন এন কাজ করবে উল্টো দিকে। এই কন্ডিশনটাকে আমরা বলছি অতি ভারহীনতা। সুতরাং আজকে ক্লাসে আমরা শিখলাম অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনো বস্তুর গতিকে কীভাবে ব্যাখ্যা করব, সেখানে অলিক বল সৃষ্টি হবে কীভাবে, এবং এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ধারণার সাহায্যে আমরা বিভিন্ন রকম বস্তুর গতিকে আমরা কীভাবে ব্যাখ্যা করব, এবং সেটা করতে গিয়ে কিছু নিউমেরিক্যাল করলাম। এবং লিফট মধ্যস্থিত কোনো ব্যক্তি নিজেকে তার যে আপাত ওজন সেটা কিভাবে অনুভব করবে সেটাকে দুটো নির্দেশতন্ত্রের সাহায্যে এক্সপ্লেন করলাম, জড়ত্বীয় এবং অজড়ত্বীয়। আজকের ক্লাস এখান পর্যন্ত। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ফ্রি বডি ডায়াগ্রাম। কেউ ক্লাসটা মিস করবে না কিন্তু, হ্যাঁ? কোনটা? মাইনাস নেগেটিভ 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 ঋণাত্মক, পজিটিভ আর নেগেটিভ হয় না, সেই নেগেটিভ আর কি। এটা যে একটা যে পজিটিভ চিহ্ন হয়, এটা নেগেটিভ চিহ্ন হয় না, এটা নেগেটিভ। ওকে।